জিয়াউর রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষক। আসলে উনি তো কোনো সময় এই যে ৭৫ থেকে ৮২ সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিল, কোনো দিন উনি নিজে দাবি করেনি যে আমি স্বাধীনতার ঘোষক। হ্যাঁ, উনি একটা কথাই বলছে যে স্বাধীনতার ঘোষক ছিলেন শেখ মুজিবুর রহমান। কারণ উনি কালুরঘাট বেতার কেন্দ্রে বইয়ে যখন উনি নিজে স্বাধীনতার ঘোষণা করছে, উনি কিন্তু শেখ মুজিবের নাম নিছিল। উনি বলেছিল যে হ্যাঁ, লিডার শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, তার নামে উনি স্বাধীনতার ঘোষণা করছিল। কিন্তু এখন যে যারা এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বাকবিতণ্ডা বা এক দলের জন্য আর এক দলের কার্য ঝগড়া, এইটা কিন্তু উনি যখন ক্ষমতায় ছিল কোনো দিন এটা উনি ওনার মুখে বলেনি। তো কী বলবো, ভিডিওটা সবাই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার সত্যিকারের ঘোষক আসলে কে? প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়ে চলেছি। শেখ মুজিবুর রহমান নাকি জিয়াউর রহমান, এই বিতর্কে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে ফায়দা লুটেছে। কিন্তু ইতিহাসের সত্য তো আর রাজনৈতিক ইশতেহার মেনে চলে না। তাহলে আসল সত্যটা কি, আর আসল ইতিহাসই বা কি? কেনই বা এই ঘোষক নিয়ে এত বিতর্ক? বিষয়টা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই কাল রাতে। ঢাকায় তখন থমথমে উত্তেজনা। ইয়াহিয়া খান গোপনে ঢাকা ছেড়েছেন, আর পাকিস্তানি সেনাবাহিনী পুরো শহরে অপারেশন সার্চলাইটের নামে ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক নেতারা শেখ মুজিবুর রহমানকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পালাবেন না, নিজের বাড়িতেই থাকবেন। কারণ তিনি মনে করেছিলেন তিনি আত্মগোপন করলে পাকিস্তানি বাহিনী তাকে খুঁজতে গিয়ে পুরো ঢাকা শহর জ্বালিয়ে দেবে, লাখো মানুষের প্রাণ কেড়ে নেবে। রাত গভীর হওয়ার সাথে সাথে পাকিস্তানি বাহিনী যখন হামলা শুরু করল, তখন গ্রেফতার হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি বার্তা পাঠানো হলো। তৎকালীন ইপিআরের ওয়্যারলেস এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হলো সারা দেশে, যা ছিল মূলত স্বাধীনতার একটি ডাক। বার্তাটি ছিল ইংরেজিতে, যার মূল কথা ছিল আজ থেকে বাংলাদেশ স্বাধীন। কিন্তু এই বার্তাটি ঢাকার সাধারণ মানুষ জানতে পারেনি, কারণ ততক্ষণে ঢাকা শহর কার্যত বিচ্ছিন্ন আর জ্বলন্ত একটি অগ্নিকুণ্ড। এইখানে এসে গল্পটা একটা মোড় নেয়। ঢাকায় যখন পাকিস্তানি বাহিনী তাণ্ডব চালাচ্ছে, তখন ঢাকার বাইরের পরিস্থিতি কি? বিশেষ করে চট্টগ্রামের কথা বলা যাক, কারণ স্বাধীনতার ঘোষণার ইতিহাসের কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা নয়, বরং চট্টগ্রাম। ২৫শে মার্চের সেই রাতেই চট্টগ্রামের বোয়ালখালী বা কালুরঘাট এলাকায় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চালু করার চেষ্টা করছিলেন বেতারের কয়েকজন কর্মী এবং স্থানীয় নেতারা। তাদের মধ্যে ছিলেন বেলাল মোহাম্মদ, এম.এ. হান্নান সহ আরও কয়েকজন। ২৬শে মার্চ দুপুরবেলা এম.এ. হান্নান প্রথম শেখ মুজিবুর রহমানের সেই টেলিগ্রাম বার্তার ওপর ভিত্তি করে একটি ঘোষণা পাঠ করেন। অর্থাৎ রেডিওতে প্রথম স্বাধীনতার কথাটি উচ্চারিত হয়েছিল ২৬শে মার্চেই। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল। এম.এ. হান্নান ছিলেন একজন রাজনৈতিক নেতা। তার কণ্ঠস্বর সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত ছিল না। আর তখন চারদিকে পাকিস্তানি আর্মির আক্রমণ, মানুষের মনে চরম আতঙ্ক। এই অবস্থায় একজন বেসামরিক নেতার কণ্ঠে রেডিওতে ঘোষণা শুনে মানুষ ঠিক ভরসা পাচ্ছিল না। মানুষের দরকার ছিল এমন একটা কণ্ঠ, এমন একটা সামরিক নির্দেশ যা শুনে তারা বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ, আমাদেরও একটা বাহিনী আছে যারা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়ছে। তাহলে জিয়াউর রহমান দৃশ্যপটে এলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ২৭শে মার্চে। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি দিয়ে বোঝার চেষ্টা করি ২৭শে মার্চ জিয়াউর রহমান ঠিক কোথা থেকে এবং কিভাবে ওই রেডিও স্টেশনে এসে পৌঁছালেন। ২৫শে মার্চ রাতে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় মেজর জিয়াউর রহমান তার পাকিস্তানি কমান্ডিং অফিসারের অধীনে কর্মরত ছিলেন। যখন তিনি জানতে পারলেন যে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে এবং তাকেও নৌবন্দরে অস্ত্র খালাস করার জন্য পাঠানো হচ্ছে, যা মূলত তাকে সরিয়ে দেওয়ার একটা ফাঁদ ছিল, তখন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। তিনি তার পাকিস্তানি কমান্ডিং অফিসারকে গ্রেফতার করেন এবং তার অনুগত বাঙালি সৈন্যদের নিয়ে বিদ্রোহ করেন। এরপর তিনি তার বাহিনী নিয়ে পটিয়ার দিকে চলে যান। ২৭শে মার্চ সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা মেজর জিয়াউর রহমানকে খুঁজে বের করেন। তারা তাকে অনুরোধ করেন যে আপনি একজন বাঙালি সামরিক অফিসার, আপনার কণ্ঠে যদি রেডিওতে কিছু বলা যায় তবে সাধারণ মানুষ এবং অন্য বাঙালি সৈনিকরা অনেক বেশি সাহস পাবে। জিয়াউর রহমান রাজি হলেন এবং কালুরঘাট বেতার কেন্দ্রে এলেন। সেখানে বসে একটি ড্রাফট তৈরি করা হলো। প্রথম যে ঘোষণাটি তিনি পাঠ করেছিলেন, সেখানে তিনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাবে উল্লেখ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু একটু পরেই উপস্থিত রাজনৈতিক নেতারা বুঝতে পারেন যে শেখ মুজিবুর রহমান তখন অবিসংবাদিত নেতা।
70-এর নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তার নাম ছাড়া ঘোষণা দিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি একটি বিচ্ছিন্ন সামরিক অভ্যুত্থান হিসাবে গণ্য হতে পারে, যা মুক্তিযুদ্ধের জন্য ক্ষতিকর হবে। তখন জিয়াউর রহমান নিজেই বুঝতে পারেন বিষয়টি। এরপর একটি সংশোধিত খসড়া তৈরি করা হয় এবং তিনি পুনরায় ঘোষণাটি পাঠ করেন। সেই দ্বিতীয় ঘোষণায় তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। 27শে মার্চের ঘোষণাটির প্রভাব ছিল বিশাল। সেই চরম হতাশার মুহূর্তে কোটি কোটি বাঙালিকে, বিশেষ করে সামরিক এবং অর্ধসামরিক বাহিনীর বাঙালি সদস্যদের বুকে সীমাহীন সাহস জুগিয়েছিল। এখন একটা খুব যৌক্তিক প্রশ্ন মাথায় আসতে পারে। 26শে মার্চ এম এ হান্নান ঘোষণা দিলেন, 27শে মার্চ জিয়াউর রহমান ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর পক্ষে। তাহলে স্বাধীনতার ঘোষক নিয়ে এত বড় রাজনৈতিক ক্যাচাল কেন শুরু হলো? কেনই বা পাঠ্য বইয়ের ইতিহাস বারবার কাটাছেঁড়া করা হলো? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের মধ্যে। 1971 থেকে 1975 সাল পর্যন্ত যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন, তখন তাকেই স্বাধীনতার ঘোষক এবং স্থপতি হিসাবে সম্মান দেওয়া হতো। 1975 সালে মুজিব হত্যার পর যখন রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, তখন ইতিহাসকে কিছুটা জিয়া কেন্দ্রিক করার চেষ্টা শুরু হয়। এরপর 1981 থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ সরকারের আমলে আবার ভিন্ন সমীকরণ দেখা যায়। সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় 90-এর দশকের পর থেকে, যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে এবং আওয়ামী লীগ এবং বিএনপি পর্যায়ক্রমে ক্ষমতায় বসতে শুরু করে। 1991 থেকে 1996 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় থাকে, তখন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম প্রতিষ্ঠিত করা হয়। এরপর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার সেই ইতিহাস পরিবর্তন করে শেখ মুজিবুর রহমানের নাম যুক্ত করা হয়। 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসে এবং আবারও পাঠ্য বইয়ে ফিরে আসে জিয়াউর রহমানের নাম। 2006-এর পর থেকে লম্বা সময় ধরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানকে একমাত্র ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করে। আর 2024 সালের পটপরিবর্তনের পর আবারও সেই পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হচ্ছে। পুরো বিষয়টা যেন রাজনৈতিক পিংপং খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার চেয়ারে যে দল বসেছে, মাইক আর কলম তাদের হাতে চলে গেছে। তারা ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করেছে যেন অন্য পক্ষের কোনো অবদানই নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা এমনভাবে ইতিহাস লেখে যেন 27শে মার্চ জিয়াউর রহমানের ঘোষণার কোনো গুরুত্বই ছিল না। আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন তারা এমনভাবে প্রচার করে যেন 26শে মার্চের আগে দেশে কিছুই হয়নি, অথচ বাস্তব ইতিহাস